বিপ্লব সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি, নির্বাচন ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগে গণভোট চাওয়া দলগুলো ষড়যন্ত্রে লিপ্ত। সংস্কার থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনের ছাত্র সংসদ ভোটের মতো মিরাক্কেলের আশা, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতির আহ্বান। সনদে থাকতে পারবে না নোট অফ ডিসেন্ট, আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে, বলছে এনসিপি। নতুন বন্দোবস্তের রাজনীতির রূপরেখা এখন স্পষ্ট নয়, বললেন আসিফ। নির্বাচনে বিভ্রান্তি ছড়াচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীরা, আগামী ফেব্রুয়ারির ভোট ঠেকানোর সাধ্য কারণেই, বললেন প্রেস সচিব। এবং উন্নত চিকিৎসায় ঢাকায় আনা হলো বিএনপি প্রার্থী। হত্যায় জড়িত 2 জন র্যাবের জালে ধরা। প্রবাসী সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিপ্লব সংহতি দিবসের র্যালির উদ্বোধন করে তিনি বলেছেন, ফেব্রুয়ারির আগে গণভোট দাবি করা দলগুলো নির্বাচন বানচালের এখন ষড়যন্ত্রে লিপ্ত। 1975 সালের 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের 5 দশক ঐতিহাসিক দিনটি স্মরণে রাজধানী জুড়ে হাজারো জনতার র্যালি। শুক্রবার বিকেল 4টায় নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, শান্তিনগর, মগবাজার হয়ে কারণ বাজার। পুরো আয়োজনেই বিপ্লব ও সংহতির প্রদর্শন, যাতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এর আগে বিকেল 3:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় র্যালি পূর্ব সমাবেশ। ধর্মের নামে ব্যবসা করা একটি দল স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে নেতারা বলেন, বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। যারা ব্যবসা করে বেহেশতের টিকিট দেয়, যারা তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এই 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনা করে ঐকমত্য কমিশনের আলোচনার ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। নির্বাচনের আগে গণভোটের দাবি করে কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায় যাতে নির্বাচন ব্যাহত হয়। অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দেরি হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। সকল ভেদাভেদ ভুলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র উত্তরণে বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা নিয়ে এই সংহতি আরও সংহত করার দৃঢ় প্রত্যয় এসব বিএনপি নেতাকর্মীদের। একই সঙ্গে বিপ্লবের চেতনাও সমুন্নত রাখার শপথ তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। এর আগে জাতীয় বিপ্লব সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেছেন, জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের অগ্রযাত্রার জন্য এক টার্নিং পয়েন্ট।
ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে শেরে বাংলা নগরে জড়ো হন তারা। বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন ৭৫-এ জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। বিএনপি মহাসচিব অভিযোগ করেন ২৪-এর গণঅভ্যুত্থানের পর নতুন করে আবারও গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামায়াতের অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। আগামী নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকল হতে পারে বলেও আশা দলটির নেতাদের। 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে নেতারা বলেছেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। 4টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকসু, জাকসু, রাকসু এবং চাকসুর নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মিলন মেলা রাজধানীর চিন্মত্রী সম্মেলন কেন্দ্রে। তাদের সংবর্ধনা জানাতে ইসলামী ছাত্র শিবিরের এই উদ্যোগ। অনুষ্ঠানের দেশ নিয়ে নিজেদের চিন্তাভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন্ত্রের কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। 24-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ। বিকেলে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে পুরানা পল্টনে আয়োজিত আলোচনা সভায় দলটির শীর্ষ নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের আহ্বান জানান। আগামী 11 তারিখ শুধুমাত্র আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ নয়, গোটা ঢাকা মহানগরীতে লোকারণ্য করে এই সরকারকে গণভোটে বাধ্য করা হবে। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গত 54 বছর রাজনৈতিক দলগুলো জনগণকে ধোঁকা দিয়েছে। নির্বাচনের আগে বিশাল ফিরিস্তি দিল, নির্বাচনের পরে মনে রাখে না। তাই এসব ধোঁকাবাজকে না বলার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায় এক সমাবেশে এমন আহ্বান জানান জামায়াত আমির। বলেছেন, অতীত আর বর্তমান পরিস্থিতি দেখেই ঠিক করতে হবে ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হবে। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। জাতির স্বাধীন বাংলাদেশ জামাতে ইসলামী লোক কিছু দল ইলেকশন আসার আগে বিশাল বিশাল ফিরিস্তি দিবে, বাংলাদেশকে কানাডা বানাবে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে, আমেরিকা বানিয়ে ছাড়বে এবং শেষ পর্যন্ত আমাদেরকে একেবারে মঙ্গল গ্রহে নিয়ে যাবে। কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন এটা মনে থাকে না। আমরা বহু দুঃখার শিকার হয়েছি গত 54 বছর। আবার কি আরেকটা দুঃখা খাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি? দুঃখাবাজকে না বলুন।
নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার কমিশনের উপর দলগুলোর গুরুত্ব থাকায় অন্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষক সমাজের একটি শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বলেন, 24-এর অভ্যুত্থানের পর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছে, কিন্তু সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বলে সাফ জানান নাহিদ ইসলাম। বলেন, এর মাধ্যমে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। যারা সংস্কারের কথা বলতেন তারাই এখন সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি বলেন, নতুন বন্দোবস্তের রাজনীতির রূপরেখা এখনও জনগণের কাছে স্পষ্ট নয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নভেম্বর থেকে জুলাই জাতীয় সংহতির 50 বছর শীর্ষক গোলটেবিল সেমিনার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে অংশ নেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। সভায় বক্তারা বলেন, ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লবের চেয়ে জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্ব কোনো অংশে কম নয়। রাজনৈতিক মতানৈক্যে বিপ্লবের সুফল না আসলে তা দেশের জন্য বিপদের কারণ হতে পারে বলেও জানান তারা। এইসব কারণে আমরা তো সেই বিপ্লবকে পরিপূর্ণভাবে লোক দিতে পারিনি। কঠিনভাবে দণ্ড দিয়ে দেশটাকে সোজা করার সময় ছিল। এটা অসামর্থ্য বিপ্লব। রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণা থেকে বেরিয়ে গণসার্বভৌমত্বের ধারণা গ্রহণের পরামর্শ দেন কবি ও চিন্তক ফরাদ মজাহার। বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া জনগণের কাছে রাষ্ট্রকে পৌঁছে দেয়া সম্ভব নয়। জনগণের হাতে ক্ষমতা দাও। গণসাংহতি মানে কি না, রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখলে আমরা রাষ্ট্রকে আর বিশ্বাস করি না। কারণ রাষ্ট্রের ক্ষমতা মানে আমলাদের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে পুলিশের ক্ষমতা। কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই। মতানৈক্য দূরে ঠেলে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোকে উদার হওয়ার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জনগণ চাচ্ছে একটা পরিবর্তন, জনগণ চাচ্ছে দেশের অর্থনীতির একটা সচল হোক, মেহনতি মানুষ চাচ্ছে যে একটা স্টেবল, একটা শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। এদিকে জাতি হিসেবে আত্মপরিচয়ের সূচনা 75 সালেই শুরু হয়েছিল বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা জনগণের কাছে পরিষ্কার না হওয়ায় ব্যক্ত করেন হতাশা। 1975 সালের পরবর্তী সময়, কারণ তখন আমাদের ন্যাশনাল আউটলুকটা আসলে তৈরি হয়েছে। 2024-এর পরে 2025-এ এসে এক বছরের মধ্যেই যদি আমরা এই গণঅভ্যুত্থানের পর্যালোচনা করতে যাই তাহলে আমার মনে হয় এটা একটু আর্লি হয়ে যাবে। আমরা রেজাল্টটা হয়তো আরও কিছু সময় পার হলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমরা কতটুকু সফল হলাম, কতটুকু ব্যর্থ হলাম। নভেম্বরের সিপাহী জনতার আন্দোলনের চেতনার পথে হেঁটেই জুলাইয়ে সফলতা এসেছে বলে জানান বক্তারা। পুনর্গঠন করার সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণ আর মার্কা বা পুরনোদের উপর ভরসা করে না, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে দলের নিবন্ধন শাপলাকলি প্রতীক প্রাপ্তির আনন্দ মিছিলে এ মন্তব্য করেছেন তারা। দলের নেতারা শাপলাকলিতে সন্তুষ্টি জানিয়ে বলেন, শাপলা আর শাপলাকলি একই জিনিস, তবে এনসিপিকে শাপলা প্রতীক পাওয়া থেকে দূরে রাখার চেষ্টা হয়েছিল। মিরপুর সহ ঢাকাবাসীকে তারুণ্যের প্রতীক শাপলাকলি সম্পর্কে জানান দিতেই এ আয়োজন বলে জানিয়েছেন আনন্দ মিছিলে অংশ নেয় দলটির নেতারা। জনগণ ঢাকা 14, 15, 16 আসনে এনসিপি প্রার্থীদের বেছে নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
আগস্ট পরবর্তী যে সময় এখানে আসলে মানুষজন এখন আর মার্কা বা পুরনো লোকজনদেরকে দেওয়ার দেখে না, তারা বরং যে তারুণ্যের যে বাংলাদেশ, সে তারুণ্যের বাংলাদেশ নির্মাণ করতে চায়। আমরা মনে করি যে ঢাকা 14, 15, 16 আসনে আমরা যাই দাঁড়াই, ইনশাল্লাহ দেশের জনগণ আমাদেরকে বেছে নেবে। যদি আমরা শাপলা চেয়েছিলাম, আমাদেরকে শাপলা কলি দিয়েছে, তো আমরা মনে করি শাপলা এবং শাপলাগুলি একই জিনিস। আমাদের নেতৃবৃন্দ বলেছে যে শাপলাগুলিতে আমরা সন্তুষ্ট। নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে এবং আমাদের এই প্রতীক প্রাপ্তি উপলক্ষে আজকে মিরপুরবাসীকে আমরা জানান দিতে এসেছি যে এই দেশে তারুণ্যের প্রতীক হিসেবে শাপলা বা শাপলাগুলি যেটাই বলেন, নতুন প্রতীক এসেছে। ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানো সাধ্য কারণ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নেত্রকোনায় এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। প্রেস সচিব তা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য আনা হলো ঢাকায়। নির্বাচন বানচালে লুট হওয়া অস্ত্র ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। পরিকল্পিতভাবে সরোয়ার বাবলাকে হত্যা করা হয়েছে বলে জানায় র্যাব। নগরীর এভার কেয়ার হাসপাতালে এরশাদুল্লাহকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা আগামী নির্বাচন চায় না তারাই সন্ত্রাসীদের ব্যবহার করে ষড়যন্ত্র করছে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। গুলির ঘটনায় চাঁদগাঁওয়ের আজিমপুর এলাকা থেকে আলাউদ্দিন ও হেলালকে গ্রেফতার করা হয়। তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী বলে জানায় র্যাব। পরিকল্পিতভাবে বাবলাকে হত্যা করা হয়েছে বলেও জানানো হয়। সরোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়, এটার তদন্ত চলছে। এদিকে রাউজানের 5 জনের গুলিবিদ্ধের ঘটনায় মূল আসামি ইস্তেয়াক চৌধুরী অভিসহ 3 জনকে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। প্রধান আসামি ইস্তেয়াক চৌধুরী সহ মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বাইজিত এলাকায় গোলাগুলিতে রিকশা চালক গুলিবিদ্ধের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় রৌফাবাদ এলাকা থেকে। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের অন্ধকারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিন বয়সী নবজাতককে ফেলে রেখে গেছেন এক মা। পাশেই রেখে যান হৃদয় বিদারক চিঠি, যাতে আকুতি জানানো হয় কাউকে শিশুটির দায়িত্ব নেয়ার। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দত্তক দেওয়া হবে শিশুটিকে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ভিড়। কেউ আসছেন নবজাতককে এক পলক দেখতে, কেউ বা দত্তক নিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ফুটফুটে শিশুটির ছবি। গত 6 নভেম্বর রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে এই নবজাতককে রেখে যান মা, সঙ্গে দিয়ে যান কিছু ওষুধ। তবে হতভাগা শিশুটির মায়ের রেখে যাওয়া চিঠি অনুযায়ী 4 নভেম্বর মুসলিম ঘরে জন্ম শিশুটির। নিজেকে একজন হতভাগা মা উল্লেখ করে শিশুটিকে কাউকে নিয়ে যাওয়ার আকুতি জানান। গরিব মানুষকে না দিয়ে বড় ফ্যামিলিতে দেওয়া হয়। শিশুটিকে পরিচর্যা করছেন চিকিৎসক ও নার্সরা। দুধ পান করিয়ে মায়ের মমতায় আগলে রাখছেন তারা। আমাদের স্টাফরা সবাই দেখাশোনা করছেন। নবজাতকটির ভবিষ্যতের কথা চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছে। আইনি প্রক্রিয়া মেনেই শিশুটির অভিভাবক নির্ধারণ করা হবে বলে জানান চিকিৎসক। সমাজসেবা অধিদপ্তর তাদের সঙ্গে আমরা কথা বলে আগামীতে বাচ্চাটা আমরা কিভাবে কার কাছে হস্তান্তর করব
পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে জানানো হবে। নবজাতকটি মেয়ে শিশু, তার বয়স মাত্র 3 দিন। শিশুটিকে দত্তক নিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমানের কাছে অনেকেই আকুতি জানিয়েছেন। সময় সংবাদ, দিনাজপুর। পাবনা, কুষ্টিয়া, নাটোর থেকে রাজশাহী জেলার পদ্মা নদীর চরে কাশের খড় ও বালুমহলের বাণিজ্য হয় বছরে কয়েকশো কোটি টাকার। এসব নিয়ন্ত্রণ করে একাধিক সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি পদ্মার চরে জোড়া খুনের অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। নদীর বুকে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও কথায় কথায় গুলি চালানো সহ এই বাহিনীর ভয়ে তটস্থ তার জেলার চরাঞ্চলের মানুষ। নিরাপত্তার ভয় আর শঙ্কায় ব্যাহত চরের চাষাবাদ। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে অভিযুক্তদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। স্পিডবোট ও বড় নৌকায় করে প্রমত্তা পদ্মার বুকে চলত নিয়মিত সশস্ত্র মহড়া। ভারী ভারী অস্ত্র নিয়ে ছুটত গুলি, চলত দখলদারি। চরের কাশবন, ভূমি দখল, বালুমহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারে কাকন বাহিনীর এই দৌরাত্ম্য পাবনার সাড়া ইউনিয়নের বালুরঘাট থেকে শুরু করে কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর হয়ে রাজশাহীর বাঘার আলাইপুর ঘাট পর্যন্ত। পদ্মার বুকে জেগেছে বিস্তীর্ণ চর, তাতে বিনা খরচের ফসল কাশ। ব্যবসায়ীদের দাবি, শুধুমাত্র বাঘা উপজেলার চরেই বছরে কাশের খড়ের ব্যবসা হয় অন্তত 50 কোটি টাকার। পাবনা থেকে রাজশাহী পর্যন্ত হয় 300 কোটি টাকার বাণিজ্য। বিশাল অঙ্কের এই কারবারে জমির মালিক থাকে উপেক্ষিত। পুরোটা নিয়ন্ত্রণ করে কাকন বাহিনী সহ প্রভাবশালী সিন্ডিকেট। যে বালুঘাট ডাকে তা হয়তো বলে আমাকে একটু শিয়াল লাও, এরকম করি ও শুরু করে, আর ওর লোক দিয়ে ঘাট চালাই। মাঠটা তো একজনের দখলে থাকে বা পাহাড় দেয়, ওদের থেকে আমরা কিনি। এখন জমি লাখ টাকা দিয়ে কি না দেয় ওটা তো আমরা বলতে পারলাম না। কাশবন দখলকে কেন্দ্র করে গত 27 অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে আমান ও নাজমুল নামে দুজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। আনতে গেলেই ধরেন যে খালি গুলি করে। কাকনের বিচার চাই বেটে, এইটুকু আমার কথা। চরবাসী বলছেন 4 জেলায় পদ্মার বালু বাণিজ্য হয় কয়েক হাজার কোটি টাকার। 4 জেলায় থাকা 5টি সিন্ডিকেটের সদস্য প্রভাবশালীরা বিভিন্ন অনুপাতে কমিশন পান। সব জায়গাতেই চাঁদাবাজি, মস্তানি, জমি দখল সবকিছুই ও নিজেই বহন করে, ভোগ করে। হত্যাকাণ্ডের ঘটনায় হাসানুজ্জামান কাকনকে প্রধান আসামি করে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। গত জুন থেকে অক্টোবর পর্যন্ত এ বাহিনীর বিরুদ্ধে মামলা হয়েছে 6টি। গোয়েন্দা তথ্য রয়েছে, কারা অ্যাক্টিভলি কাজ করতেছে, তাদেরকে গ্রেপ্তারের আওতায় দ্রুত আনা যায় কিনা সে বিষয়ে আমাদের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত 17 জুলাই নাটোরের বালুমহলে কাকন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে 3টি পিস্তল, 48টি গুলি, মানুষের মাথার খুলি, মাদকদ্রব্য উদ্ধার করে যৌথ বাহিনী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন প্রবাসের সময়। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নতুন উন্নয়ন পরিকল্পনার রূপরেখা দিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ উন্নয়ন পরিষদ। স্থানীয় সময় শুক্রবার দুপুরে লন্ডনের হোয়াইট চ্যাপেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল্লাল মামুন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখনও কিছু মুষ্টিমেয় সিন্ডিকেট ও লুটেরার কাছে জিম্মি হয়ে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ সরকারের কাছে সংগঠনটি ভিন্নধর্মী উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বাংলাদেশের চলমান সংকট, মৌলিক অধিকার এবং টেকসই উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। অবৈধ প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ ও প্রযুক্তি নির্ভর করতে নতুন ডিজিটাল উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্ম নামে একটি আধুনিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। এর মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনে আবেদন করে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল ও সময় সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটবে বলে জানায় মন্ত্রণালয়। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। সৌদি আরবে বিভিন্ন দেশের অসংখ্য অবৈধ প্রবাসী বসবাস করেন। তাদের দেশে ফেরা আরো সহজ করতে অনেকদিন ধরেই কাজ করছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় এবার সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্ম নামে একটি আধুনিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর।
স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম 2025-এ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাওয়াজাত কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনেই আবেদন করে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল ও সময় সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটবে বলে মন্ত্রণালয় জানায়। নতুন করে সৌদি সরকার একটা ঘোষণা দিয়েছে, যদি আশা করি কার্যকারিতা হয়, এতে আমাদের প্রবাসীরা বিভিন্নভাবে উপকৃত হবে। 1 বছর আগে কাগজপত্র এম্বাসিতে জমা দিয়েছি, এখন যে কোনো জটিলতার কারণে আমি যাইতে পারি নাই। এখন সরকার যে সুযোগ দিচ্ছে, এই সুযোগ ইনশাল্লাহ আমি কাজে লাগাইতে চাই আর কি। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দর ও সীমান্তে যাত্রী চলাচলকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে চালু করা হচ্ছে স্মার্ট ট্র্যাক নামে একটি বিশেষ ব্যবস্থা। এই ব্যবস্থায় যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন। এছাড়া ডিজিটাল টুইন্স নামে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি নতুন প্রযুক্তিও চালু করা হবে, যা জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ, অপেক্ষার সময় নির্ধারণ এবং সেবার মান পর্যবেক্ষণ করবে। সৌদি কর্তৃপক্ষের মতে 2030 সালের আগে এসব উদ্যোগের মাধ্যমে দেশটির ভ্রমণ ও প্রবাসী সেবা খাতে এক নতুন যুগের সূচনা হবে, যেখানে প্রযুক্তিই হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। সৌদি সরকারের নতুন এই উদ্যোগের ফলে যেমন প্রবাসীদের জন্য অনেক বেশি উপকার হচ্ছে, অর্থাৎ অনেক প্রবাসীরা আছে দীর্ঘদিন থেকে যারা দেশে যেতে পারছেন না, তাদের জন্য দেশে যাওয়ার প্রক্রিয়াটি অনেক সহজ হচ্ছে। দেশটি ধীরে ধীরে রূপান্তর হচ্ছে ডিজিটাল পরিষেবায়। এর মাধ্যমে বলা চলে দেশের নাগরিক এবং প্রবাসী যারা আছেন তারা সেবা পাচ্ছেন খুব সহজে। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। ইতালিতে আশঙ্কাজনকভাবে কমছে স্বাস্থ্যসেবার মান। হাসপাতালের জরুরি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব, পারিবারিক চিকিৎসকের শূন্যতায় প্রশ্নের সম্মুখীন দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইতালি। দেশটিতে প্রায় বিনামূল্যে কিংবা সামান্য খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয় প্রত্যেকের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে যুগ যুগ ধরে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় ও ইউরোপের প্রথম সারির দেশ ছিল ইতালি, কিন্তু সর্বশেষ করোনাকালের পর এই ব্যবস্থা ভেঙে পড়েছে। ইতালির চিকিৎসা ব্যবস্থাপনায় নেমে এসেছে স্থবিরতা। ইতালির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় 7,000-এর বেশি পারিবারিক চিকিৎসকের শূন্যতা সৃষ্টি হয়েছে। এতে করে চিকিৎসা সেবার তালিকার বাইরে রয়েছেন প্রায় 50 লাখেরও বেশি ইতালীয় নাগরিক। বর্তমানে প্রতি 1000 নাগরিকের বিপরীতে ডিগ্রিধারী ডাক্তার রয়েছে প্রায় 4 জন। এমনকি দেশটির চিকিৎসা সেবার মানও শীর্ষ 3 থেকে 25-এ নেমে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে ইতালির হাসপাতালগুলোতে জরুরি বিভাগে দীর্ঘ লাইন ও অপেক্ষার পালা দিন দিন বাড়ছে। এতে স্থানীয়দের পাশাপাশি হয়রানি বেড়েছে প্রবাসী বাংলাদেশিদেরও। আমরা শুরুর দিকে যে ইতালির স্বাস্থ্য সেবা খাতে যে আমরা সেবাটা পেতাম, সেটা কিন্তু আমরা দিন দিন মানটা হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ইতালিতে করোনাকালীন পরের থেকে আমরা কিন্তু এটা অনেকটা মানটা অনেকটাই হারিয়ে গেছে, যেটা আমরা এখন বর্তমানে হাসপাতাল বা ফ্যামিলি ডাক্তারের কাছে গেলে কিন্তু আমরা বিশাল একটা প্রতীক্ষার প্রহর গুনতে হচ্ছে। আমরা চাই এর আশু সমাধান হবে, ইতালি কর্তৃপক্ষ এই ব্যাপারে নজর দিবেন। আমরা হাসপাতালেও যখন যাই, হাসপাতালেও গিয়ে দেখি ওইখানেও সিরিয়াল নিতে হয় অনেক লম্বা। এই লম্বা সিরিয়াল দিতে দিতে আমাদের অনেক সময় চলে যায়, কিন্তু তারপরে আমরা ডাক্তার পাই না পাওয়াতে আমরা মনে করি যে ইতালিয়ান সরকার যদি একটা সমাধান যায় তাহলে আমাদের জন্য সহজ হয়। ইতালিতে কর্মরত চিকিৎসকদের মধ্যে 1/3 2035 সালের মধ্যে পেনশনে চলে যাবেন। তাই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক ভিডিও বার্তা অবসরের ঘোষণা দেন তিনি। 2027 সালের জানুয়ারিতে ম্যাচ শেষ হওয়ার পর কংগ্রেসে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানান পেলোসি। এই ঘোষণার পর ডেমোক্র্যাট এই নেত্রীর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
for trusting me to be your voice in Congress. রাজনীতির মাঠ থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিলেন মার্কিন ইতিহাসের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি। 85 বছর বয়সী পেলোসি বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তার নিজ শহর সান ফ্রান্সিসকোবাসীদের উদ্দেশ্যে বলেন, গর্বিত প্রতিনিধি হিসাবে শেষ বছরের দায়িত্ব পালন সম্পন্নের অপেক্ষায় আছেন তিনি। 2027 সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানান এই ডেমোক্র্যাট নেত্রী। এই ঘোষণার মধ্য দিয়ে পেলোসির এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি হল। 1987 সালে 47 বছর বয়সে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে প্রথম কংগ্রেস সদস্য নির্বাচিত হন ন্যান্সি পেলোসি। সেই থেকে গেল 4 দশকেরও বেশি সময় ধরে গণমানুষের প্রতিনিধিত্ব করেন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী এই নারী নেত্রী। 2007 সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন পেলোসি। 2019 সালে দ্বিতীয় দফা স্পিকার নির্বাচিত হন তিনি। মার্কিন সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টের পর প্রেসিডেন্টের উত্তরাধিকার ক্রমে তৃতীয় স্থানে থাকেন স্পিকার। রাজনীতির মাঠ থেকে বিদায় নিলেও নারী নেতৃত্বের পথিকৃৎ হিসেবে ইতিহাসে স্মরণীয় থাকবেন ন্যান্সি পেলোসি, এমন প্রত্যাশা তার রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলোসিকে কটাক্ষ করে বিতর্কের জন্ম দিয়েছেন। in damages and in reputation. I thought she was terrible. লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের প্রভাব পড়েছে বিমান চলাচলে। শুক্রবার থেকে সারা দেশের 40টি ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে 4% ফ্লাইট কমানো হলেও তা আগামী সপ্তাহে বেড়ে যেতে পারে 10%। প্রধান 4 এয়ারলাইন ডেল্টা, ইউনাইটেড, আমেরিকান ও সাউথ ওয়েস্টের মধ্যে শত শত ফ্লাইট বাতিল করেছে। শুধু ডেল্টাই শুক্রবার 170টি এবং আমেরিকান এয়ারলাইন দৈনিক 220টি ফ্লাইট স্থগিত রাখছে। এতে বিপাকে পড়েছেন লাখো যাত্রী। মালদ্বীপে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা ভারা এক্সপো 2025। দেশটির তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে এ মেলার আয়োজন করেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ, সৌদি আরব ছাড়াও বিশ্বের কয়েকটি দেশ। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। মালদ্বীপের তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে দেশটিতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী শিক্ষা মেলা ভারা এক্সপো 2025। বৃহস্পতিবার দেশটির হুলহুমালে সেন্ট্রাল পার্কে শুরু হওয়া এই মেলার উদ্বোধন করেন ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ। দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের আয়োজিত এই মেলায় 60টিরও বেশি স্টল রয়েছে। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ, সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ছাড়াও বিশ্বের বহু দেশ। বাংলাদেশি প্রবাসী যারা কাজ করে তাদের জন্য আমাদের কিছু প্রোগ্রাম আমরা ডেভেলপ করেছি। অদূর ভবিষ্যতে তারা যাতে স্কিল নিয়ে চাকরি পায় সেই ব্যবস্থা মিয়ান্স কলেজ করে দেবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফার্স্ট লেডি বাংলাদেশ হাই কমিশনারের স্টলও পরিদর্শন করেন। এ সময় মালদ্বীপের ফার্স্ট লেডিকে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি বই আর্ট অফ ট্রায়াম্প উপহার দেন হাই কমিশনার। ফার্স্ট লেডি এবং কে যে সকল মন্ত্রীরা এসেছিলেন সবাইকে আমরা মূলত এইটাই ফোকাস করতে চেয়েছি যে বাংলাদেশের আমাদের যে তরুণরা আছে তারা কত বেশি সচেতন, তারা ডেমোক্রেসির জন্য, ফ্রিডমের জন্য এবং রাইটসের জন্য তারা কি ধরনের ভূমিকা রাখে বা রাখতে পারে তার উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা এই বইটা গিফট করেছি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে শনিবার রাত 12টায়। সময় সংবাদ, মালদ্বীপ। টোকিওতে চলছে জাপান মোবিলিটি শো 2025। ভবিষ্যতের যানবাহন প্রযুক্তি এবং টেকসই পরিবহন ব্যবস্থা নিয়ে দেশটির সবচেয়ে বড় এই আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। নতুন প্রজন্মের বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে স্বয়ংক্রিয় উড়ন্ত গাড়ির ধারণা সবই এক ছাদের নিচে তুলে ধরা হচ্ছে এই শোতে। প্রতিদিনই প্রদর্শনী দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। এই আয়োজন চলবে আগামী 9 নভেম্বর পর্যন্ত। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত।
টোকিওর বিগ সাইটে গত 30 অক্টোবর শুরু হয়েছে জাপান মোবিলিটি শো। এবারের থিম এক্সপ্লোরিং দ্য ফিউচার দ্যাট এক্সাইটস, অর্থাৎ এমন এক ভবিষ্যৎ অনুসন্ধান করা যা মানুষকে অনুপ্রাণিত করবে। আয়োজনে টয়োটা, নিসান, হোন্ডা, পোর্শে, বিএমডব্লিউ, মার্সিডিজ থেকে শুরু করে হুন্দাই ও বাইডির মতো ব্র্যান্ডও তাদের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরেছে। শো দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শকদের। কেউ আসছেন নতুন ইলেকট্রিক গাড়ি দেখতে, কারো আগ্রহ আবার স্মার্ট রোবট কিংবা উড়ন্ত ট্যাক্সির প্রতি। এবারের আয়োজনের আলোচিত প্রদর্শনী টয়োটার নতুন করোলা ক্রসওভার কনসেপ্ট। ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ির ধারণা নিয়ে তৈরি এই মডেলটি শুধু ডিজাইনে নয়, প্রযুক্তিতেও এক নতুন দিক দেখাচ্ছে। এছাড়াও টয়োটার নতুন দুটি মডেল ল্যান্ড ক্রুজার এফজে এবং RAV4 এর আপডেট ভার্সনও প্রদর্শিত হয়েছে, যেগুলোতে হাইব্রিড ইঞ্জিন ও উন্নত সেফটি সিস্টেম যুক্ত করা হয়েছে। দর্শকরা বলছেন এই গাড়িগুলোই ভবিষ্যতের জ্বালানি সাশ্রয়ী পরিবহনের দিক নির্দেশনা দেবে। করোলা কনসেপ্ট মুক্তির তারিখ এখনো ঠিক করা হয়নি, তবে আমরা সবার মতামত বিবেচনায় নিতে চাই এবং এই মোটর শোতে এটি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করতে চাই। শো এর আরেক আকর্ষণ স্টার্টআপ ফিউচার ফ্যাক্টরি, যেখানে নতুন প্রজন্মের উদ্ভাবকরা দেখাচ্ছেন তাদের প্রোটোটাইপ, রোবোটিক হুইলচেয়ার, হাইড্রোজেন চালিত যান, এমনকি AI চালিত স্বয়ংক্রিয় ট্রান্সপোর্ট সিস্টেম। সবকিছুই দর্শকদের আগ্রহ কাটছে। ভবিষ্যতের স্মার্ট সিটিতে এসব প্রযুক্তি কিভাবে কাজ করবে এই অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেতে। এইগুলোই হয়তো আগামী দশকে আমাদের শহরের বাস্তব চিত্র হয়ে উঠবে। শুধু প্রফেশনাল নয়, সাধারণ দর্শকদের জন্য রয়েছে নানা আয়োজন। নির্দিষ্ট কর্নারে ছোটরা নিজেরাই খুদে ডিজাইনার বা ইঞ্জিনিয়ারের ভূমিকায় অংশ নিচ্ছে। তারা তৈরি করছে নিজেদের মিনি কার মডেল, শিখছে ডিজাইন ও সেফটি ধারণা। দর্শকদের পাশাপাশি আয়োজনে এসেছে বিভিন্ন দেশের সাংবাদিক, অটোমোবাইল বিশ্লেষক ও বিনিয়োগকারী। তাদের মতে এই শো শুধু নতুন গাড়ি প্রদর্শনের প্ল্যাটফর্ম নয়, বরং এটি ভবিষ্যতের অর্থনীতি, প্রযুক্তি ও পরিবেশ নীতির দিক নির্দেশনা দিচ্ছে। এইবারের টোকিও মোবিলিটি শো শুধুমাত্র গাড়ির প্রদর্শনী নয়, বরং মানুষ, মেশিন ও ভবিষ্যতের এক বন্ধন, যেখানে কল্পনা আর বাস্তব ছুটে চলছে একসাথে। টোকিওর মোবিলিটি শো থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। বসন্তে অস্ট্রেলিয়ার প্রকৃতি হাজির হয় রঙিন ফুলের ডালা নিয়ে। সুযোগ পেলে প্রবাসী বাংলাদেশিরা ঘর থেকে বেরিয়ে পড়েন সৌন্দর্য উপভোগ করতে। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। চার ঋতুর দেশ অস্ট্রেলিয়া। দেশটির 35% মরুভূমি বেষ্টিত হলেও প্রতিটি বড় শহরই গড়ে উঠেছে সবুজ শ্যামল প্রকৃতির পাশে। পৃথিবীর অন্যতম সুন্দর এই দেশ বসন্তকালে অপার্থিব সৌন্দর্যে ছেয়ে যায়। পুরো অস্ট্রেলিয়া যেন পরিণত হয় সাজানো একটি ফুলের বাগানে। দক্ষিণ আমেরিকা থেকে 175 বছর আগে অস্ট্রেলিয়ায় এলেও জাকারান্ডা নামের বেগুনি ফুলের সুঘ্রাণ আর সৌন্দর্যে ভরে উঠেছে আধুনিক দেশটির প্রতিটি প্রান্তর। স্প্রিং এর সময়টায় জাকারান্ডার সিজন শুরু হয় এবং বেগুনি রঙের ফুলগুলো দেখলে মনটা এমনিতেই আনন্দে ভরে ওঠে। এখানে আমরা যে স্টুডেন্টরা যারাই আসি তাদেরই ফ্রি টাইম হয়ে ওঠে না। এর মধ্যে যে বাসার পাশে এরকম একটা সুন্দর জায়গা যা মনকে খুব প্রশান্তি দেয়, এটা খুবই মূল্যবান মনে করি প্রতিটি স্টুডেন্টদের জন্য। আমি জাতিগতভাবে অস্ট্রেলিয়ানদের মতো বাংলাদেশিরাও সৌন্দর্য পূজারী। স্বাস্থ্য সচেতনতার দৃষ্টান্ত হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিটি আবাসিক এলাকায় বাধ্যতামূলকভাবে একটি পার্ক রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা অনেকেই অবসরে ঘুরতে ঘরের পাশে এসব পার্কে আসেন। কেউ আসেন প্রিয়জনের সাথে সময় কাটাতে, কেউ বা আসে একাকিত্ব ঘোচাতে। বাংলাদেশিরা হয়তোবা শরৎকালে বাংলাদেশের সেই কাশফুল মিস করে, তবে অস্ট্রেলিয়াতে থাকলে তারা এরকম নানান রকমের ফুল দেখতে পায় এবং সেটি ফর ফ্রি। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। শুধু বিসিবি নয়, সরকারকেও জাহানারা ইস্যুতে সুষ্ঠু স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তার। নারীদের জন্য ক্রীড়াঙ্গন নিরাপদ রাখতে এমন স্পর্শকাতর বিষয়কে সবাইকে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের। এদিকে এই ঘটনার জন্য সরকারিভাবে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন দুই সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলমের মন্তব্যে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। এক সাক্ষাৎকারে জাহানারা সামনে এনেছেন দেশের নারী ক্রিকেটের কলঙ্কজনক দিক। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ এনেছেন তিনি। শুধু মঞ্জু নয়, সাবেক কোচ মাহমুদ ইমন ও নিজের সতীর্থদের বিরুদ্ধেও অভিযোগের ফিরিস্তি দিয়েছেন জাহানারা।
এই ক্রিকেটারের অভিযোগের পর সরব দেশের সাবেক ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এর স্বাধীন তদন্ত কমিশন গঠনের পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। নীরবতা ভেঙে সরব আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রীড়াঙ্গনের এমন সংকটময় মুহূর্তে চুপ থাকতে পারেননি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। জাহানারা ইস্যুতে সংশয় প্রকাশ করেছেন বিসিবির তদন্ত কমিটি নিয়ে, তাই ক্রীড়া মন্ত্রণালয়কে সুষ্ঠু ও স্বাধীন তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন আমিনুল হক। কিছুটা সংশয় প্রকাশ করছি যে আসলে ক্রিকেট বোর্ড এটা কতটুকু সততার সহিত তারা এই কাজটি সম্পন্ন করতে পারবে, কারণ তারা যদি দেখে যে এটাকে সামনে এনে যদি তাদের নিজেদের অনেক গোবর ফাঁস হয়ে যায়, তারা কতটুকু তখন তারা চেষ্টা করবে এটিকে ধামাচাপা দেওয়ার জন্য। শুধু ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি করলেই হবে না, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একটি তদন্ত করে, কারণ বিষয়টি অত্যন্ত গুরুতর। ক্রীড়াঙ্গন নারীদের জন্য নিরাপদ রাখতে এমন স্পর্শকাতর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন সাবেক সাবজয়ী ফুটবলার। সেই সঙ্গে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জায়গায় নারী বিভাগের দায়িত্বে নারী পরিচালক সহ সাবেক নারী ক্রিকেটারদের সংযুক্ত করতে বললেন এই ক্রীড়াবিদ। নারী উইংটা একজন নারীকে দিয়ে যদি আমরা এটাকে পরিচালনা করতে পারি, তাহলে একজন নারীর সাথে যত সহজভাবে কথা বলতে পারবেন, সহজভাবে তার সকল বিষয়গুলো বুঝিয়ে বলতে পারবেন, একজন পুরুষের সাথে সেই বিষয়গুলি খুব বুঝিয়ে বলাটা এটা অসম্ভব একটি বিষয়। আমাদের ক্রিকেট বোর্ডে নারী উইংয়ের জন্য, নারী ক্রিকেটারদের জন্য সেই ক্যারেক্টারগুলো যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, এবং সেখানে আমাদের অনেক ন্যাশনাল নারী ক্রিকেটার রয়েছে, আমার কাছে মনে হয় তাদেরকে কাজে লাগাতে পারলে আমার মনে হয় যে এই ধরনের যেই যদিও ঘটনাটি অনেক আগের, তারপরও হঠাৎ করে যেহেতু সামনে আসছে, বিষয়টি অবশ্যই আমার কাছে মনে হয় যে নতুন করে আমাদের ভাবা দরকার। জাহানারা ইস্যু ছাড়াও ক্রীড়াঙ্গনে র্যাগিং এর মতো ভয়াবহ কাজ থেকে খেলোয়াড়দের বিরত থাকার পরামর্শ দিয়েছেন আমিনুল হক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন নারী দলের সাবেক কোচ মাহমুদ ইমন। তিনি জানতে চান কোন অপরাধে তাকে ক্ষমা করবেন না জাহানারা। জানান, কোনো ক্রিকেটার যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতেও পারেন, তাহলে যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন তিনি। তার মতে এটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত, বরং জাহানারাকে সঠিক মূল্যায়নের জন্য বোর্ড ও নির্বাচকদের সঙ্গে তিনি নিজেই অনেক ফাইট করেছেন বলে জানিয়েছেন ইমন। আমরা হ্যান্ডশেক করি, তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। জাহানারার এমন মন্তব্যের পর উত্তপ্ত ক্রীড়া অঙ্গন। তামিম, মাশরাফি কিংবা নারী ক্রিকেটাররা সবাই জানাচ্ছেন সঠিক তদন্তের দাবি। দেশ ছাপিয়ে যে আলোচনা চলছে দেশের বাইরেও হুমকিতে ফেলেছে দেশের নারী ক্রিকেটকে। প্রশ্নবিদ্ধ বিসিবিও। জাহানারার কাঠগড়ায় নারী দলের অধিনায়ক জ্যোতি, নাহিদা, ম্যানেজার ফায়াজ সহ সহকারী কোচ ইমনও দোষী। এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। কিন্তু সাবেক নির্বাচক মঞ্জুর দোষ স্পষ্ট করলেও বাকিদের বিষয়ে কিছুই স্পষ্ট করেননি। তাই এত বড় অভিযোগের কারণটা কি ব্যাখ্যা জানতে চাওয়া হয় কোচ ইমনের কাছ থেকে। কোনো ক্রিকেটারকে এখনো পর্যন্ত কোনো ফোনও দেয় নাই, কোনো কিছু করে নেই, কিন্তু ওরাই আমাকে ইয়ে করতেছে, স্যার কেন আপনার নামটা আসছে, এই বিসিবিকেও বলছি যদি আমাকে আর একটা মেয়ে এইরকম কোনো কিছু কমপ্লেন আনতে পারে, আপনার শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, আমি আমার শাস্তি দিব, আমাকে শাস্তি দিব। যদি আমাকে যদি ফাঁসি দিতে হয় আমি নিজে ফাঁসি দিব। পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না বিধায় জাতীয় দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক। জাহানারা বলেছেন মানসিক চাপ তার পারফরমেন্সে ব্যাঘাত ঘটিয়েছে। ইমনও মনে করেন সঠিক মূল্যায়ন করা হয়নি জাহানারাকে। তার ব্যাপারে বিসিবির সঙ্গে কথা বলেছেন এই কোচ। আমাদের তখন 10 সাইড করলে ওই সময় যখন দেখছি তখন আমি একটু তখন পারফরমেন্স শ্রীলঙ্কাতে আপনি যদি দেখতেন তখন আমাদের জিতাম ম্যাচ হাতের কে ছাড়ছে একেবারে যে 26 রান দিচ্ছে। আমি তো সময় আমি সময় আমি ওর পক্ষে দিতাম, কারণ ওর ওয়াকে ঠিক আরো ভালো ছিল, ফিটনেসটা খুব ভালো মেনটেন করতো, ফিজিংটা ভালো করতো। আমি তো বোর্ডকে বলছি যে আমার সাথে যে আচরণটা হচ্ছে এজ এ ন্যাশনাল প্লেয়ার হিসাবে ওর সাথে ওই আচরণটা হচ্ছে না। ইমন যত যাই বলুক, জাহানারার অভিযোগ গুরুতর। জাহানারা সত্য নাকি ইমন সত্য, এই উত্তরটাই এখন জানতে চায় পুরো বাংলাদেশ। তবে প্রশ্ন থেকে যায়, ফিক্সিং বা অন্য কোনো ঘটনার মতো এটাও কি আটকে যাবে বিসিবির ফাইলে?
তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের পেসার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশের ক্রীড়া অঙ্গন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় জাহানারার পাশে দাঁড়িয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ইতিমধ্যেই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেছে মন্ত্রণালয়। জাহানারা আইনি পদক্ষেপ নিলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান আসিফ মাহমুদ। এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি এবং বিসিবি প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন, তারপরে বিসিবি দ্রুত সময়ের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং আমাদের দপ্তর থেকেও যিনি ভুক্তভোগী তার সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। এদিকে জাহানারার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন মঞ্জুরুল ইসলাম। তার দাবি জাহানারার সব অভিযোগ ভিত্তিহীন। এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক ক্রিকেটার মঞ্জু। জাহানারার অভিযোগের সত্যতা জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। অবশেষে আজ নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাস দেন মঞ্জু। তিনি সেখানে বলেন, বিসিবি কিংবা রাষ্ট্রীয়ভাবে কোনো তদন্ত হলে সে কমিটির সামনে তিনি দাঁড়াবেন এবং নিজের বক্তব্য তুলে ধরবেন। মঞ্জুর দাবি, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হলে সত্য সবার সামনে আসবে। সে পর্যন্ত অনুমানের ভিত্তিতে কোনো তথ্য প্রকাশ না করতেও তিনি অনুরোধ জানান। এই মুহূর্তে চীন নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মঞ্জু। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।